যে মোদি আবারও ৩য় প্রধানমন্ত্রী হলো। জওহরলাল নেহরুর পরে এই ১ম আরেকজন ৩য় বারের মতো প্রধানমন্ত্রী হলেন। এবং একটা লোক যদি ৩য় প্রধানমন্ত্রী হয়, তিনি কিন্তু গণতান্ত্রিক হয় না। যদি গণতান্ত্রিক দেশ, তার ভিতরে কিন্তু অহংকার চলে আসে। মোদি তো জনগণের মাইন্ড স্টাডি করা সেই নেতা। উনি এনআরসি করলেন, এটা করলেন, সেটা করলেন এবং এরকম ভাব দেখালেন যে হিন্দু রাষ্ট্র পুরা দক্ষিণ এশিয়া হিন্দু রাষ্ট্র হইল। এটা পছন্দ করলেন না। হিন্দুদের একটা অংশ পছন্দ করেনি। কারণ কোন জাতি চায় না যে একটা গোষ্ঠী দিয়ে সব গোষ্ঠীকে আপনি স্পেশন করবেন। এটা উত্তর। এই নির্বাচন নরেন্দ্র মোদী উত্তর দিয়েছে যে ভারত তখনই টিকবে ধর্মনিরপেক্ষ ভারত হবে। বিএনপিকে বাস্তববাদী হতে হবে। ওই যে বিএনপি বুদ্ধিজীবী পরিচিত আমার ছোট ভাই হাসনাত জাতীয়তাবাদী, আমি বুদ্ধিজীবী জাতীয়তাবাদী। বুঝতে হবে কিন্তু বড় দেশ ভারত, প্রতিবেশী দেশ, ২ টি দল। ২ টি দলই খারাপ। তো ভারতই খারাপ। আপনি কার সাথে রাজনীতি করবেন? নেপালের সাথে, ভুটানের সাথে। বাস্তবে চলে আসেন, দলের কর্মীদের বুঝান, মিড লেভেল নেতাদের বুঝান, ফরেন পলিসি শিক্ষা দেন। যে ভূ রাজনীতি বুঝো এবং তোমরা এইভাবে চলো, বক্তব্য রাখো। বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক নাই। কে বলছে আসিফ নজরুল? দেশটা তো মানে এরকম একটা মোয়া মনে করছে মানে মোয়া। বাংলাদেশটা মোয়া। বইলা দিলাম সিকিম হয়ে গেল। বইলা দিলাম ভুটান হয়ে গেল। এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদের বোঝা উচিত, কৃতজ্ঞ থাকা উচিত যে এখনো ট্যাক্স দিতে পারতেছে। পাসপোর্ট এখনো আছে। এত সংখ্যাটা কিসে? আল্লাহরে ডাকেন, নামাজ পড়া করেন, কিছুটা হলে শান্তি পাবেন। এই জগৎ সংসার আপনার জন্য না তো। দেশটা কি মনে করে সার্বভৌমত্বকে? ভোটের কথা আসে বলে দিলেন সিকিম। সিকিম অর্থ কি? বোঝেন এটা? সুতরাং এগুলি বাদ দেন। যে কথা আসছিলাম ভারতের নির্বাচন। কয়েকটি জিনিস কিন্তু ঘটছে এবার দেখেন। নরেন্দ্র মোদী বলেছিল আমরা ৪০০ আসন পাবো। এবং এটা সে কনফিডেন্টলি বলেছিল। অমিত শাহ, রাজনাথ এদের হুঙ্কারে মনে হচ্ছে বাংলাদেশ আর থাকবে না। সব উদ্ধার হয়ে ফেলাইল। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। কংগ্রেস ভোট পেল ৯৮ টা। ৯৮ সিট পেয়েছে। বিজেপি চলে আসলো ২৪২। কথা ছিল ৪০০। ২৭২ হলে কি করতো? একক সংখ্যাগরিষ্ঠ পাত। কিন্তু কি হলো? এটা সিম্পল মেজরিটি হইতো হয়নি। এখন সিঙ্গেল মেজরিটি। কি দাঁড়ালো? কংগ্রেসের ভোট বাড়লো কেন? অনলি ফর দ্য মুসলিম ভোট। মুসলমানরা প্রমাণ করে দিছে যে মোদীকে বিশ্বাস করা যায় না। কারণ মোদী যে ধরনের ধর্মান্ধ হিন্দু রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে, এটা তো রাষ্ট্র না। ভারতের যে মূল ভিত্তি সে নষ্ট করে দিছে। সংবিধানে ছিল ধর্মনিরপেক্ষতা। যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব রেসপেক্ট করে বলেছিলেন ইন্দিরা গান্ধীকে, আপনি জওয়াহরলাল নেহরুর কন্যা, মতিলাল নেহরু নাতি আমি আপনাকে চিনি। আপনার দেশের সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষতা নাই। ইন্দিরা গান্ধী পরবর্তীতে কিন্তু অ্যামেন্ডমেন্ট করে ধর্মনিরপেক্ষতা এনেছিল। আর সেই ধর্মনিরপেক্ষ চিন্তাটা কি করলো মোদী? নস্যাৎ করে দিল। কেন? সে প্রমাণ করার চেষ্টা করলো হিন্দু জাতীয়তাবাদ। তাহলে কি দাঁড়ালো? এই যে সে ভোট কম পেল, সে তো যদি বলেন যে মোদী বুদ্ধিমান, বলতে কি বোঝে? মোদী তো জনগণের মাইন্ড স্টাডি করা সেই নেতা। উনি এনআরসি করলেন, এটা করলেন, সেটা করলেন এবং এরকম ভাব দেখালেন যে হিন্দু রাষ্ট্র পুরা দক্ষিণ এশিয়া হিন্দু রাষ্ট্র হইল। এটা পছন্দ করলেন না। হিন্দুদের একটা অংশ পছন্দ করেনি। কারণ কোন জাতি চায় না যে একটা গোষ্ঠী দিয়ে সব গোষ্ঠীকে আপনি স্পেশন করবেন। এটা উত্তর। এই নির্বাচন নরেন্দ্র মোদী উত্তর দিয়েছে যে ভারত তখনই টিকবে ধর্মনিরপেক্ষ ভারত হবে। ধর্মীয় না। দ্বিতীয় কথায় আসেন, কংগ্রেস ভোট পেয়েছে। এই প্রথম ১৯৬৯ সালে লোকসভায় প্রথম পদ সৃষ্টি করা হলো বিরোধী দলের নেতা। বলা হলো সংসদে ১০% সিট জেনে পাবেন বিরোধী। তখন বিরোধী নেতা ঘোষণা করা 10% সিট। সেই হিসাবে ৪৪ টা সিট আসতে বোধহয়। বা ৪৫ টা হয়। ১৯৫৯ সালে হলো, ৮০ থেকে ৮৯ সালে আবার হলো না। সিট আসে নাই। এরপরে ২৬শে মে থেকে ২০১৪ থেকে এই ২৪ সাল পর্যন্ত কোন বিরোধী নেতা ছিল না। এখন হলো। কে হলো? এখন কংগ্রেস হয়ে গেল। কারণ সিট তার ৯৮। আর 10% এখন তো 20% হয়ে গেছে।
এই যে দেখেন ভারতের নির্বাচনে, সংসদ নির্বাচনে যেটা উন্নতি হচ্ছে, গুণগত পরিবর্তন, সেখানে হলো বহুদিন পর এই সংসদে কিন্তু বহুত সময় পর্যন্ত অপোজিশন নেতা ছিল না। এখন আসুন। একটা গুণগত পরিবর্তন। ১, প্রথম কথা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্ববাদের তাৎক্ষণিক কিন্তু একটা জবাব পেয়েছে মোদি। দ্বিতীয় কথা হলো এনআরসি শুরু যে করে নিয়েছিলেন, সেগুলি সম্পর্কে এখন হয়তো তিনি স্লো যাবে। কারণ ওর ভিতরে কিন্তু মুসলমান নিধন, অত্যাচারের বক্তব্য ছিল। হয় নাই। এটাও পরাজয় হয়েছে তার। ৩ নম্বর হলো সংসদে বিরোধী নেতা যে পদটা ছিল, সেটা এতদিন অসহায় অবস্থায় ছিল। এখন আনুষ্ঠানিকভাবে আবার সেটা উদ্ধার করা হবে। ৪, মেসেজটা কি? মেসেজটা হলো ২০১ টা সিট আসন পেল কে? তৃণমূল সহ যে বিরোধী দল আছে তারা পেল। অর্থাৎ ভারতের সংসদে ৫৪৩ টা আসনের মধ্যে এনডিএ, ইন্ডিয়া জোট যদি ভাগ করে দেন, অপোজিশন কিন্তু অনেক সিট পেয়েছে। উত্তর হয়ে গেছে কিন্তু। এখন আসেন, ঝাপটাটা কি হবে? বাংলাদেশে কি হবে? পশ্চিমবঙ্গে কিন্তু আনুপাতিক হারে তৃণমূল কংগ্রেসের মাত্রাগত ভোট বাড়ছিল। তো মেসেজটা দেখেন, চেষ্টা করেন। এখন মোদির পলিসি কি বাংলাদেশ কি হবে? তার পলিসি কি চেঞ্জ হবে? আমরা জানি না। ভারতের পলিসি চেঞ্জ হয়? হয়। কে বলছে চেঞ্জ হয় না? পরিস্থিতির আলোকে কিন্তু চেঞ্জ হয়, কুন্টু হয়। মতিগতি চেঞ্জ হয়। একজন শাসক যদি যেকোনো ফরেন পলিসি নিয়ন্ত্রণ হচ্ছে শাসক। প্রধানমন্ত্রী কে আছে? দেখেন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ী ছিলেন। এই বিজেপি অটল বিহারী বাজপেয়ী। উনি ছিলেন উনি কিন্তু অত্যন্ত অন্যভাবে চালাইছেন কিন্তু। কিন্তু মোদী কি করলেন? জিঙ্গুইজম নিয়ে আসলেন এখানে। কাজেই ব্যক্তি হিসাবে কিন্তু ব্যক্তি যখন লিড করে তার চাপ কিন্তু পড়ে। যেহেতু মোদী এসেছেন, এই মোদী সেই মোদী না। এটা সংশোধিত, পরিমার্জিত মোদী হইতো। সেই তেজি মোদী না এটা। বলতে পারেন এই মোদীর অনেকগুলো দাঁতই এখন বিকল হয়ে গেছে। কেন? রাজনীতির দাঁত, পলিটিক্যাল ট্রুথ থাকছে এটা। তিনি আগের মতো হুঙ্কার দিবেন না। কারণ কংগ্রেস এখন দাঁড়ায় গেছে। এই মোদী বলেছিল, "উসকা বয়স क्या है?" রাহুলের যত বছর বয়স, ওর বেশি সিট পাবে না। সিট ডবল পেল কিন্তু। যা বলেছিল তার চেয়ে ডবল সিট পেয়েছে কিন্তু। মোদী কিন্তু অত্যাচার করেছিল। আম আদমি পার্টি সেই নেতাকে কেজরিওয়াল তার জেলে পাঠিয়েছিল। দিয়েছিল। কিন্তু উত্তরটা কি হলো? এগুলো বুঝার ব্যাপার আছে কিন্তু। অর্থাৎ ভারতের ফরেন পলিসি বাংলাদেশে কি হবে? ওটা একটাই থাকে, বাংলাদেশ অ্যাপ্রোচ। অর্থাৎ থাকে। তারপরেও কথা আছে কিন্তু। কংগ্রেস আর বিজেপি এক জিনিস না। এই কংগ্রেস যারা ছিলেন, জওহরলাল নেহরু শুরু করে জাতি ডাকেন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মনমোহন সিং বা যারাই ছিলেন, তারা অনেকটা মডারেট ছিল। চিন্তা চেতনা ছিল না। মুসলমানদের প্রতি কিন্তু তারা শ্রদ্ধাশীল ছিলেন। ইভেন দেখেন মহাত্মা গান্ধীকে হত্যা করা হলো। নাথুরাম গড তার স্টেটমেন্ট দিলেন। যেহেতু সে মুসলমানদের পক্ষ নিয়েছে। তাহলে কংগ্রেসের সাথে মুসলমানদের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কে বিচ্ছেদ করবে? জনগণ বিভ্রান্ত করলো। এই উত্তর চলে আসছে কিন্তু। সুতরাং আমি মনে করি এই নির্বাচনের পরে ভারতের লোকসভায় তর্ক-বিতর্ক হবে কিন্তু না। ভোটাভুটিভাবে হইচই হবে এবং নীতিগতভাবে কিন্তু সরকার প্রেশারে থাকবে। এই একটা উন্নতি। ২য় উন্নতি হলো যে মোদি আবারও ৩য় প্রধানমন্ত্রী হলো। জওহরলাল নেহরুর পরে এই ১ম আরেকজন ৩য় বার হয়তো প্রধানমন্ত্রী হবে। এবং একটা লোক যদি ৩য় প্রধানমন্ত্রী হয়, তিনি কিন্তু গণতান্ত্রিক হয় না। যদি গণতান্ত্রিক দেশ, তার ভিতরে কিন্তু অহংকার চলে আসে। এবং তিনি শাসনটা এরকমভাবে চালানোর চেষ্টা করেন, তিনি মনে করেন, "আমি টিকে আছি, কিছুটা বল প্রয়োগ করেছিলাম তো।" তাহলে মোদির সাথে বাংলাদেশের সম্পর্কটা কি হবে? যেহেতু এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, ওখানে মোদি আছে। সম্পর্কে কিন্তু কোন একটা বেশি একটা পরিবর্তন হবে না। জি। ভারত তার অবস্থানে কিন্তু একই থাকবে। এখন বাংলাদেশে মেসেজ আছে কিন্তু একটা। আমাদের এখানে দল আছে যেমন জামাত ইসলাম, বিএনপি। এখন বিএনপি কি করবে? বিএনপি কি তার রাজনীতি বল বাড়াবে?
না ভারতকে চিরশত্রু মনে করে বারবার পায়ের মধ্যে প্রবাল দিবে? দেশ তো শত্রু হয় না। দলের সাথে কথা বলে ডায়ালগ করতে হবে। বন্ধুত্ব করতে হবে। শত্রুর সাথে বন্ধুত্ব করতে রাষ্ট্র তো। একটা রাষ্ট্র আপনার একটা বড় রাষ্ট্র আছে। আপনি যদি বলেন ওটা খারাপ, ওটা খারাপ, আপনি কার সাথে চলবেন? এই মতবাদ কিন্তু বিএনপিকে চেঞ্জ করতে হবে। তাকে বুঝতে হবে বিজেপি এবং কংগ্রেস একটা দল, বাংলাদেশ দল। এই ২ দলের সাথে আমারও সম্পর্ক দরকার। রাষ্ট্রকে সম্ভাব্য ক্ষমতাশালী দল একটা। ক্ষমতায় ছিলেন তো। আমি জাতীয় পার্টির কথা বলব, তাকেও বুঝতে হবে শুধু বিজেপি না, কংগ্রেস সেখানে আছে, অন্য দলও আছে। দুঃখের কথা হলো মমতা ব্যানার্জির সাথে কিন্তু তৃণমূল কংগ্রেস, তাদের সাথেও কিন্তু আমার দলগুলো এখানে সম্পর্ক রাখে না। আমি বলব বাংলাদেশের দলগুলোর মেসেজ আছে কিন্তু। এখন বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, রাজ্যগুলো, আসাম, ত্রিপুরা, মেঘালয়, ওই সরকারের সাথে কিন্তু সম্পর্ক রাখতে হবে আপনার দলগুলি। সরকার না, দলগুলি। কারণ এই প্রতিবেশীর সাথে তো আপনার সম্পর্ক আছে। আমাদের দলগুলো কিন্তু খোঁড়া। মূলত বাংলাদেশ দলগুলো খোঁড়া। তারা তো মনে করে সেন্ট্রাল গভর্নমেন্ট সম্পর্কে ভালো না। একটা মেসেজ কিন্তু চলে আসছে বাংলাদেশের দলগুলোর প্রতি। এবং এই দলগুলোকে আগের মতো চলবে না। কাঠামো চেঞ্জ করে। দলের মধ্যে ভিশন মিশন করতে চিন্তা করেন। আঞ্চলিক রাজনীতি বোঝার চেষ্টা করেন। ভূখণ্ডের চেষ্টা করেন। জিওগ্রাফি বোঝার চেষ্টা করেন। আসতে হবে কিন্তু। এই মেসেজ চলে আসছে কিন্তু। সুতরাং আমাদেরকে বুঝতে হবে ভারতের রাজনীতির সিগন্যাল। এই সিগন্যাল কিন্তু গুরুত্বপূর্ণ বিএনপির জন্য। কালকে যদি বিএনপি আবার শুরু করে বলা, আমি বিএনপিকে বারবার এখনো বলছি কিন্তু। বিএনপিকে বাস্তববাদী হতে হবে। ওই যে বিএনপি বুদ্ধিজীবী পরিচিত আমার ছোট ভাই হাসনাত, জাতীয়তাবাদী। আমি বুদ্ধিজীবী জাতীয়তাবাদী। বুঝতে হবে কিন্তু বড় দেশ হল ভারত, প্রতিবেশী দেশ। ২ টি দল। ২ টি দলই খারাপ। তো ভারতই খারাপ। আপনি কার সাথে রাজনীতি করবেন? নেপালের সাথে, ভুটানের সাথে। বাস্তবে চলে আসেন, দলের কর্মীদের বুঝান, মিড লেভেল নেতাদের বুঝান, ফরেন পলিসি শিক্ষা দেন। যে ভূ রাজনীতি বুঝো এবং তোমরা এইভাবে চলো, বক্তব্য রাখো। বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক নাই। কে বলছে? আসিফ নজরুল। উনি বলেছে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক নাই। এখন বিএনপির সমালোচনা কে করতেছে? বিএনপি বুদ্ধিজীবীরা। দেখাই দিচ্ছে এভাবে চলতে পারবে না। হবে না। আজকে প্রবীণ হাসান কথা বলতেছে, হাসনাদের অবস্থান বিএনপিতে নাই। কারণ হাসান বুঝে। ভালো বুঝে জানে। যেহেতু যে জানে বুঝে তার দাম আওয়ামী লীগও নাই, বিএনপি তো নাই। এমনি জাতীয় পার্টিতে। তাহলে কি হবে? ভবিষ্যৎ কিন্তু ওইটাই বললাম। সামনে চ্যালেঞ্জ আসতেছে। ওই যে ভাই বললেন, ভারত রেল লাইন চাচ্ছে। চাচ্ছে তো। মেঘালয় পর্যন্ত যাবে রাস্তা। অনেক কিছুই চাচ্ছে। এই চাওয়াটা রোধ করবে কে? ক্ষমতা না আইসা, সংসদে না যেয়ে। না কিন্তু আমি আবারও বলছি, ভারতের রাজনীতি যে গুণগত পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন ছাত্র বাংলাদেশে করুক। কংগ্রেস কিন্তু অনেক কষ্ট করেছে। চিন্তা করেন যে ২৬শে মে থেকে ২০১৪ থেকে কোন নেতা ছিল না সংসদে। এই কংগ্রেস আজকে সেটা আসলো। কষ্ট করছে। সংসদ ছাড় নেই। খারাপ হোক, ভালো হোক, যারা বিশ্বাস করে নির্বাচনে না গেলে জিতি, আমি আবারও বলছি, জনাব তারেক জিয়া কি বলবেন? আপনি দক্ষ নেতা, সংগ্রাম করছেন, আমি আপনাকে হালকা পাবো না। আপনার অভিজ্ঞতা আপনি দল চালান। দল যে চালায়, কিছু না জানলেও কিন্তু দলের অভিজ্ঞতা হয়ে যায় কিন্তু। আর আপনি তো জানেন, লন্ডনে আছেন, সে লেখাপড়া করছেন বা করেন সে বড় কথা। বড় কথা হলো আপনাকে চিন্তা করতে হবে ২০২৫ সাল থেকে আপনার অ্যাপ্রোচটা কি হবে? ওখানে কি হস্তান্তরমূলক দরকার আছে? না পিছন দিয়ে দিবে? এই চিন্তা করেন। সুতরাং ভারত আরেকবার প্রমাণ করল জনগণ, যদি কোন দল জনগণের বাইরে গিয়ে কথা বলে, ভারতের অস্তিত্ব নিয়ে কথা বলে, মূল ফান্ডামেন্টাল পলিসি বাইরে কথা বলে, তাকে শাস্তি পেয়ে যায়। আর প্রমাণ হচ্ছে মোদি। নরেন্দ্র মোদী ভাষা শব্দ, কংগ্রেসের ভাষা শব্দ। ওই যে অমিত শাহ কি বলেছে? লাত্তি দিয়ে বাংলাদেশ বাইর করে দিয়েছে। অহংকার, দম্ভ। ভালো না। একেবারে বাংলাদেশেও আওয়ামী লীগ পাওয়ার আছে। আপনাদেরও বুঝতে হবে সামনের দিনগুলো আরো চ্যালেঞ্জিং হবে। অর্থনৈতিকভাবে হবে, রাজনৈতিকভাবে বেশি হবে। সেই ক্ষেত্রে ভাষা, শব্দ, কথা পরিবর্তন আসতে হবে। দলের সাথে ব্যক্তির সম্পর্ক থাকবে।
কিন্তু সরকারি কর্মচারীদের কখনো মনে করবে না আওয়ামী লীগ করে। এবং সরকারি দল কখনোই বলবে না সে আওয়ামী লীগ করে না। আপনারা বলবেন উনি সরকারি কর্মচারী ছিল, যদি অন্যায় করে থাকে তার বিচার হবে। দ্যাট ইস দ্যাট। কিন্তু আপনি যদি বলেন সে আওয়ামী লীগ করে না, তখন মনে হয় ঠাকুর ঘরে কেড়ে কলা খায় না। না এটা বলতে চান না। বক্তব্য একটাই ওই যে প্রফেসর ফরহাদ অত্যন্ত সুন্দর কথা বলে, হেসে কথা বলে, রাগ করতে দেয় না এবং হাসিনাকে তো কোনোবার আগাবে না সে। ধরে নিয়েছে সে ভালো বুদ্ধিমান লোক। কিন্তু প্রশ্ন হচ্ছে যত প্রশ্ন করা হয় কেন? এতগুলি প্রশ্ন আসলো আমারও করল না, হাসপাত্র করল না। কেন করল? ওই যে আওয়ামী লীগ করে। যত ঘোষ, নন্দ দোষ। এখন প্রফেসর ফরহাদ তো উত্তর দিতে পারে। বুদ্ধিমান তো এবং আওয়ামী লীগের ভিতরে এই মুহূর্তে টক শো জগতে ভালো কথাবার্তা বলতে উনি আমার দৃষ্টিতে ৩ জনের মধ্যে ১ জন। বাকি ২ জনকে আমি জানি না। ৩ জনের মধ্যে ১ জন। এবং এইজন্য আমি বলব, আমি চাই অধ্যাপক ফরহাদের মূল্যায়ন হোক। প্রধানমন্ত্রী হাসিনার রিকোয়েস্ট আমার। ওবায়দুল কাদের সাথে বলছিলাম, আপনারা প্রফেসর ফরহাদকে এমন একটা অবস্থায় নিয়ে যান যে তার ভাষা শব্দগুলো জাতির পক্ষে সহায়ক। ধন্যবাদ।